যারা দেশের অকল্যাণ চায় তারা যেন ক্ষমতায় বসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। জনগণের জন্য কাজ করতে হবে ছাত্রলীগ নেতাদের নির্দেশ। সাম্প্রতিক সময়ের ধর্ষণ ও হত্যার ঘটনার মামলাগুলোর বিচার দ্রুত শেষ করতে নির্দেশনা দেওয়া হচ্ছে প্রসিকিউশনকে, জানালেন আইনমন্ত্রী। তাফেলা হত্যাকাণ্ড বিষয়ে আইন সংস্থাগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য অনভিপ্রেত, বলছেন আইন বিশেষজ্ঞরা। পুলিশ আবারও বলল তাদের তদন্তই সঠিক। জেএসসি জেডিসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে নজরদারিতে কোচিং সেন্টারগুলো। শুধু প্রশ্ন ফাঁস নয়, বিভ্রান্তি ছড়ালেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এবং দেশে প্রয়োজনের তুলনায় সরকারি হাসপাতালের সংখ্যা কম, আছে ভোগান্তির নানা অভিযোগও। চিকিৎসকদের সহানুভূতির অভাবই কারণ, বলছেন বিশেষজ্ঞরা। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সঞ্জনা চৌধুরী এবং আমি কামরুজ্জামান মামুন। যারা দেশের অকল্যাণ চায় তারা যেন ক্ষমতায় বসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ব্যক্তিগত চাওয়া পাওয়া নয়, জনগণের জন্য কাজ করতে হবে। একই সঙ্গে লেখাপড়াতেও সর্বোচ্চ গুরুত্ব দিতে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ছাত্রলীগে যারা করে, বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করে, তাদেরকে দেশপ্রেমিক হতে হবে। দেশের প্রতি, জাতির প্রতি যে কর্তব্যবোধ, সেই বোধটা থাকতে হবে, সেই অনুভূতিটা থাকতে হবে। আর জীবনে কি পেলাম না পেলাম সেই হিসাব না করে দেশের জনগণকে কি দিতে পারলাম, কতটুকু দিলাম, কতটুকু করতে পারলাম, সেই চিন্তাই করতে হবে। আর ছাত্র হিসেবে একজন ছাত্রের সব থেকে বড় দায়িত্ব হচ্ছে লেখাপড়া শেখা, লেখাপড়ায় মনোনিবেশ করা। কারণ অশিক্ষিত কেউ ক্ষমতায় আসলে সেই দেশের অবস্থা কত কাহিল হতে পারে সেটা বোধহয় তোমাদের আর আমার বুঝিয়ে বলার প্রয়োজন হবে না। অন্যান্য খাতের মতো চিকিৎসা খাতকেও বিদেশ নির্ভরতা কমানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রত্যেকটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ কেন্দ্র বিসিপিএস এর সমাবর্তনে একথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। চিকিৎসা শাস্ত্রে উন্নত ও বিশেষায়িত প্রশিক্ষণের জন্য ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিসিপিএস। এরপর থেকে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠানটি থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছে কয়েক হাজার বিশেষজ্ঞ চিকিৎসক। বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠানটির ১৩তম সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিষ্ঠানগুলোর বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। পর্যায়ক্রমিকভাবে আমাদের লক্ষ্য আছে যে আমাদের প্রত্যেকটা ডিভিশনের সংখ্যা অবশ্য আবার বৃদ্ধি করেছি, সেটা আপনারা জানেন। আমাদের এখন 8টা ডিভিশন বাংলাদেশে। আমরা প্রত্যেক ডিভিশনে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব, এটাই আমাদের পরিকল্পনা রয়েছে। আমার চিন্তা হচ্ছে যাই করব আমরা, আমাদের যে 8টা বিভাগ, প্রথম প্রাথমিক হবে বিভাগীয় পর্যায়ে, এরপর পর্যায়ক্রমিকভাবে আমরা জেলা পর্যায়ে চলে যাব। কারণ আমাদের জনসংখ্যাটা মাথায় রাখতে হবে। আমাদের ঘন বসতিপূর্ণ এলাকা, প্রত্যেক মানুষ যেন চিকিৎসাটা ভালোভাবে পায়, সেটাই আমরা ব্যবস্থা করতে চাই। সেজন্য এক কেন্দ্রীভূত না করে এটাকে ডিসেন্ট্রালাইজ করে দিতে চাই আমরা, যাতে মানুষ ঘরের কাছে বসে চিকিৎসা সেবা পেতে পারে। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অনেক উদ্যোগই থেমে যায় বিএনপির সময়। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এই খাতের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা একটা করে কমিউনিটি ক্লিনিক তৈরি করে দিয়েছি, যেখানে মানুষ প্রাথমিক চিকিৎসাটা পেতে পারে, সেই সুযোগটা আমরা করে দিয়েছি। আমাদের দুর্ভাগ্যটা হলো এগুলি বন্ধ করে দিয়েছিল বিএনপি জামাত জোট সরকার। বিত্তবান যারা, তাদেরকে আমি অনুরোধ করব যে তাদের এই অর্থ সম্পদ, এই বিত্ত, এগুলি শুধু নিজের কাছে না রেখে এই চিকিৎসা সেবায় বিভিন্ন জায়গায় তারা কিন্তু যথেষ্ট অনুদান দিতে পারেন, সহযোগিতাও করতে পারেন। এর আগে বিশেষ কৃতিত্বপূর্ণ অবদান ও ভালো ফলের জন্য চিকিৎসকদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নানা সংকট আর ভোগান্তির আরেক নাম সরকারি হাসপাতাল, যা শুরু হয় হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাটার দীর্ঘ লাইনে অনিয়মের মধ্যে দিয়ে। কোনো মতে টিকিট পেলেও চিকিৎসকের দেখা পেতে অসুস্থ রোগীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। ভুক্তভোগীদের অভিযোগ, পর্যাপ্ত সুবিধা থাকলেও স্বাস্থ্যসেবা পাওয়া যায় না এসব হাসপাতালে। এজন্য প্রয়োজনীয় হাসপাতাল কম থাকা ও সেবা না দেওয়ার মানসিকতাকে দুষছেন বিশেষজ্ঞরা। সাইফুল ইসলামের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। দেশের একমাত্র পঙ্গু হাসপাতালের সামনের দৃশ্য এটি। কারো হাত ভাঙা, কারো পা। চিকিৎসকের সিরিয়াল না পাওয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় এসব রোগী অপেক্ষা করছেন হাসপাতালের বারান্দাতেই। বিনামূল্যে ট্রলি পাওয়ার নিয়ম থাকলেও সেটির অভাবে অনেকে আবার ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছেন অ্যাম্বুলেন্সের ভিতরেই। ট্রলি পাইতেছি না, নামতে পারতেছি না, কষ্ট পাইতেছি অ্যাম্বুলেন্সে বসে। চিকিৎসা পাইতেছি না, এই যে এক সপ্তাহ ধরে ঢাকা শহর ঘুরতে আছি, চিকিৎসা ডাক্তার পাওয়া যায় না। বলে বৃহস্পতিবার আসতে, আজকে আসতে সে আবার বলে শনিবারে আসতে। আমরা গরিব দেখে কি আমাদের কোনো দাম নাই? রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে ভোগান্তির কোনো শেষ নেই। টিকিট কাটা থেকে শুরু করে চিকিৎসকের রুমে প্রবেশ কিংবা বেড পাওয়া, সব জায়গাতেই থাকে চিকিৎসকের সহকারী কিংবা আয়াদের দৌরাত্ম্য। 20 টাকা ধরে দিলে ফেরে ভিতরে লয়ে যায়, ফেরটা কাজ সারিয়া আয়া পড়ে। আমরা দিতে পারি না, আমরা সিরিয়ালে 100 টাকা দিয়েছে, ঢুকিয়া আলট্রাসাউন্ড করাইয়া দিয়েছে। আর আমরা এই যে সকাল 8টা থেকে আইয়া সিরিয়ালই আছি। আমার স্বামী 5 দিন ধরে অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে আসতে যাইতে আসি, একই কথা বলে যে সিট নাই, দুঃখিত ভর্তি করা যাবে না। আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, বড় কি করবো, অসহায় হয়ে পড়ছে। এখন আইসা মেডিকেলের বারান্দায় বসে থাকতে হয়। আমার পা ভেঙে গেছে, ওনাকে নিয়ে আসছিলাম ইমার্জেন্সিতে। আমি 1 ঘন্টা দৌড়াদৌড়ি করলাম যে একটা হুইল চেয়ার বা একটা ট্রলির জন্য, পাই নাই। 16 কোটি মানুষের জন্য দেশে এই মুহূর্তে সরকারি হাসপাতাল আছে মাত্র 124টি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 425 ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে 4860টি। এর মধ্যে ঢাকায় আছে মাত্র 18টি হাসপাতাল। বিশেষজ্ঞরা মনে করেন, হাসপাতাল সংকটের পাশাপাশি রোগীদের প্রতি চিকিৎসকের সহানুভূতিরও যথেষ্ট অভাব রয়েছে। আমাদের গুণগত চিকিৎসকের মানের কিন্তু অভাব নেই, ব্যবহারের ঘাটতি আছে। এখন যে বিদ্যমান হাসপাতালগুলো আছে সেখানে সরকার পর্যাপ্ত পরিমাণ লাইফ সেভিং মেডিসিন দিতে পারছে না। আর সরকার বলছে, সংকট বিবেচনায় জাপানের সহায়তায় দেশে বেশ কয়েকটি নতুন হাসপাতাল নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। জাপানের সহযোগিতায় বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এক্স-রে এবং অন্য ধরনের ইমেজিং সার্ভিসের জন্য আলাদা কেন্দ্র তৈরি করছে। পঙ্গু হাসপাতালে একটা নতুন সম্প্রসারিত বিল্ডিং এর কাজ প্রায় হলো শেষ পর্যায়ে। এছাড়া উন্নত বিশ্বের মতো দেশেও স্বাস্থ্যসেবা সরকারিভাবে বিনা খরচে চালু করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। চিকিৎসা সেবা পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, যার বড় একটি অংশ দেওয়ার কথা ছিল দেশের সরকারি হাসপাতালগুলোর। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় সরকারি হাসপাতাল কম থাকা এবং যাও আছে তাদের সেবা না দেওয়ার প্রবণতার কারণে রোগীরা এসে সেবা তো পাচ্ছেনই না, বরং নানা ভোগান্তি পোহাতে হচ্ছে এসব জায়গায় এসে। তাই রোগীদের মতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সরকারি হাসপাতাল বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে এসব হাসপাতালে ডাক্তারদের সেবা দেওয়ার মানও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে হত্যা ও ধর্ষণের ঘটনায় করা মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করতে প্রসিকিউশনকে নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত জেলা ও দায়রা জজদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, হত্যা ধর্ষণের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারিক কাজ করার জন্য আনুষঙ্গিক কাজগুলি যেগুলি করতে হয় সেগুলি সম্পন্ন না করলে পরে বিচারিক কাজের দেরি হয়, সেইটা যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ আমরা করব। বিচারিক কাজ দ্রুত সম্পন্ন হবে এবং প্রমাণাদি পাওয়া গেলে আদালতের বিচারে আমি আশা করব এবং আমি প্রসিকিউশনকে নিশ্চয়ই সেই উপদেশই দিব যে তারা বলবেন যে সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এরকম অপরাধ করার জন্য কেউ উদ্যত না হয়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেই হবে না, দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্যপ্রাপ্তিও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর এ লক্ষ্যেই বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। সকালে রাজশাহীতে নিরাপদ খাদ্য আইন নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন মন্ত্রী।
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের যে কোনো দেশের কাছে এখন রোল মডেল। কিন্তু নিরাপদ খাদ্য প্রাপ্তি, যেখানে নাগরিকদের সাংবিধানিক অধিকার, সেখানে কতটা সচেতন আমরা? নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিংবা স্বল্প মূল্যে সার বিতরণ, শস্যের উৎপাদন বাড়লেও বাজারে খাবারের মান নিয়ে এখনো ভোক্তাদের রয়েছে নানা অভিযোগ। কর্মশালায় খাদ্যমন্ত্রী জানালেন, এবার শুধু খাদ্য নিরাপত্তা নয়, নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে কাজ শুরু করেছে সরকার। সংসদে পাশ হয়েছে নিরাপদ খাদ্য আইন 2013। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজিতে চলছে চাল বিক্রি। বাংলাদেশ আজকে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কিন্তু শুধু স্বয়ংসম্পূর্ণ হলেই চলতে পারে। আমাদের জনগণের খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমরা ভেজালে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম দীর্ঘদিন পর্যন্ত। জনগণের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী সচেষ্ট হয়েছেন, এবং যার ফলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা নিরাপদ খাদ্য আইন 2013 আমরা সংসদে পাশ হয়েছে। এদিকে সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচির সফলতার উপর নির্ভর করেই আগামী নির্বাচনে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের পাশে জনগণ থাকবে বলে আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। আমরা এই কাজগুলো করার মধ্যে দিয়ে, মানুষের উপকার করার মধ্যে দিয়ে আগামী নির্বাচনে বর্তমান সরকার নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করছে। এমনি এমনি ভোট দেবে না মানুষ। আমাদের সেবার পুরস্কার স্বরূপ ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি তৃতীয়বারের মতো ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। নিরাপদ খাদ্য কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ সরকারের 18টি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকারের 480টি সংস্থা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। শেরপুরের নালিতাবাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরের 30 বস্তা চাল সহ একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাতে খুদে বার্তার মাধ্যমে নালিতাবাড়ি উপজেলার কলসপাড়া ইউনিয়ন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির 30 বস্তা চাল পাচারের খবর পায় তারা। তাৎক্ষণিকভাবে পুলিশ বালুঘাটা এলাকায় অবস্থান নিয়ে চাল বোঝাই ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত 10 টাকা কেজি দরের 30 বস্তা চাল সহ চালককে আটক করা হয়। এদিকে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সকালে মামলা করেছে। একটা ট্রলির ড্রাইভার সহ 30 বস্তা চাউল আটক করে, ড্রাইভারকে আটক করে এবং এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে এটা মামলা হয়েছে। মামলা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলার সময় আরো থাকছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিপু হত্যা মামলায় গ্রেফতার রুমমেট মনিরুল ইসলামের 4 দিনের রিমান্ড মঞ্জুর। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের বিরুদ্ধেই তাভেলা সিজার হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপে কথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে 90 জেএমবি জড়িত বলে র্যাবের করা মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কোনো দায়িত্বশীল ব্যক্তি বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে পারেন না। আর আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচারাধীন মামলা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পরস্পর বিরোধী বক্তব্যের ফায়দা নেবে আসামিরা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের 1 বছরের বেশি সময় পর বিএনপি নেতা এম এ কাইয়ুম সহ 7 জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়ার পর মঙ্গলবার এই মামলার অভিযোগ গঠন করেন আদালত। তবে গেল শুক্রবার এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় 90 জেএমবি তাভেলা হত্যাকাণ্ডে জড়িত। শুধু তাই নয়, তাভেলা সহ গেল 14 মাসে ঘটে যাওয়া 22টি হামলার সঙ্গেও 90 জেএমবি জড়িত বলে দাবি সংস্থাটির। বুধবার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলেন, তাভেলা হত্যাকাণ্ডের তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন তারা। আমি সাক্ষাৎকারটি শুনিনি, আমি দেশের বাইরে থাকার কারণে শুনিনি, কারণ কোনো দায়িত্বশীল ব্যক্তি একটা বিচারাধীন মামলা নিয়ে কোনো মন্তব্য করতে পারেন না। ফৌজদারি তদন্তটি পরিচালিত হয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। এটি কোনো রচনা কর্ম বা ক্রিয়েটিভ কোনো ওয়ার্কের সুযোগ নেই। তথ্য প্রমাণ অর্থাৎ সাক্ষ্য প্রমাণে যেটি আসে সেটিই করা হয়। তো সেই ক্ষেত্রে যাদের সম্পৃক্ততা বেরিয়ে এসেছে তাদের বিরুদ্ধে আসলে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
শুক্রবারের সংবাদ সম্মেলনে র্যাব 90 জিএমবি প্রধান হিসেবে আবু হানিফ ওরফে আব্দুর রহমান ওরফে সারোয়ারের কথা বললেও পুলিশ বলছে তামিমের পরের পর্যায়ের নেতা সারোয়ার। তামিমের পরে ইমিডিয়েট পরে যারা ছিল তারপর পরপরই সেই কথিত সারোয়ার জাহান কিংবা আব্দুর রহমান, তার ভূমিকা আমাদের কাছে অতটুকু তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে এই ধরনের বিষয়ে কোনো ধরনের দূরত্ব থাকা উচিত নয়। আমি তো মনে করি যে কোনো রকম দূরত্ব থাকা উচিত না, কারণ পুলিশ এবং র্যাব উভয়েরই কিন্তু কার্যপরিধি নির্দিষ্ট করা আছে। ফৌজদারি অপরাধ যাতে সংগঠিত না করতে পারে, সবাই কিন্তু সেই লক্ষ্যে চেষ্টা করছে, এটা হোক র্যাব বা পুলিশ, এবং কোন রকম পার্থক্য বা দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত বলে আমি মনে করি না। এ ধরনের স্পর্শকাতর মামলার তদন্তের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করারও তাগিদ দেন তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রংপুরের জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলাটি অভিযোগ গঠনের জন্য জেলা জজ আদালত থেকে বিশেষ জজ আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ হুমায়ুন কবির এই আদেশ দেন। পূর্ব নির্ধারিত অভিযোগ গঠনের তারিখ থাকায় সকালে কড়া নিরাপত্তায় মামলার 8 আসামির মধ্যে 4 জনকে আদালতে হাজির করা হয়। এ সময় নথিপত্র দেখে মামলাটি জেলা জজ আদালত থেকে রংপুর বিশেষ জজ আদালতে স্থানান্তরের নির্দেশ দেন বিচারক। এদিকে এই মামলার অপর 4 আসামির মধ্যে একজনকে ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে দিনাজপুর কারাগারে রাখা হয়েছে। বাকি 3 আসামি এখনো পলাতক রয়েছে। মাননীয় দায়রা জজ স্যার স্পেশাল জজ কোর্টে বদলি করেছে এবং বিচারের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করবেন স্পেশাল জজ কোর্ট, এবং সেখানেই মামলার আমলে গ্রহণ সহ পরবর্তী কার্যক্রম শুরু হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলায় গ্রেফতার রুমমেট মনিরুল ইসলামের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোকশেদা আসকার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মনিরুলকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 20 অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হলে ডাইনিং এর পাশের একটি ড্রেন থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মতিহাট থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন লিপুর চাচা। এদিকে লিপু হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল লতিফ হলের সামনে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। ধন্যবাদ মামুন। গেল 20 অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু, এই যে আমরা যে লতিফ হলের সামনে দাঁড়িয়ে আছি, সেই লতিফ হলের সামনেই কিন্তু নির্মমভাবে নিহত হয়েছেন। তো এই নিহতর এই যে তার যে হত্যাকাণ্ড কথাটি বলা হচ্ছে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু আজকে এই যে তার সহপাঠীরা রয়েছে, এই লতিফ হলের যারা তার বড় ভাইরা রয়েছেন, যারা একসঙ্গে থাকতেন, তারা কিন্তু তার প্রতিবাদে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তার আত্মার শান্তি কামনার্থে কিন্তু এই হলের সামনে মোমবাতি প্রজ্বলন করে তার আত্মার শান্তি কামনা করছেন। এবং সেই সাথে সাথে কিন্তু তাদের মুখ থেকে আমরা প্রতিবাদের সুর পাচ্ছি এবং তারা কিন্তু প্রতিনিয়ত যে এই বিষয়টি বলছে, মতিহারের সবুজ চত্বরে আসলে এর আগেও নানানভাবে শিক্ষার্থীরা কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং কিছুদিন আগেও লিপু সর্বশেষ এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে আসলে প্রশাসন যদি এই বিষয়ে সক্রিয় না হয় তাহলে বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকবে। এবং এখানে কিন্তু লিপুকে নিয়ে যে স্মৃতিচারণ করা হয়েছে, সেখানে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন, তার সহপাঠীরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে সে যে ধরনের ছেলে ছিল, আজ এখন বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হচ্ছে, সেই ভর্তি পরীক্ষায় এখন তার ক্যান্ডিডেটদেরকে সহযোগিতা করার কথা, হয়তো কখনো নিজের রুমটি শেয়ার করে, কখনো বা শিক্ষার্থীদেরকে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, কিন্তু আজকে কিন্তু সেই লিপুকে তারা পাচ্ছে না, যার কারণে কিন্তু তারা গভীরভাবে মানে শোকাহত এবং তারা কিন্তু এই শোকটি প্রকাশ করেছে। সেই সাথে সাথে তারা কিন্তু প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে কিন্তু তারা দাবি করছেন যে দ্রুতই এই বিচারের মূল
যে ঘটনা সেটি উদ্ঘাটন হোক এবং তার হত্যাকারীরা শাস্তি পাক। এবং সেই সাথে সাথে বলে রাখি যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই মতিহারের সবুজ চত্বরে তারা চাচ্ছেন যে এরপরে যাতে আর কোনো শিক্ষার্থী এই ধরনের নির্মম নির্যাতনের এবং নৃশংসতার শিকার হয়ে মৃত্যুবরণ করতে না হয়। তো মামুন, এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল থেকে মোতালেব হোসেন লিপুর যে হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিচারের দাবি সেখান থেকে সর্বশেষ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল লতিফ হলের সামনে লিপু হত্যাকাণ্ডের প্রতিবাদে তার সহপাঠীরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করছেন এবং সেখান থেকেই সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। বাংলার সময় আরো থাকছে। খুলনার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি তোলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন। অভিযোগ করা সত্ত্বেও প্রশাসন নির্বিকার। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2016-17 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ক ইউনিটের অধীনে 13টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে 3টা থেকে 4টা পর্যন্ত খ ইউনিটের অধীনে আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এবছর রুয়েটে 14টি বিভাগে 875টি আসনের বিপরীতে 8020 জন পরীক্ষার্থী অংশ নেয়। আসন্ন জেএসসি জেডিসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কোচিং সেন্টারগুলোকে নজরদারিতে রাখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া প্রশ্ন ফাঁস বা প্রশ্ন ফাঁসের বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও হুঁশিয়ার করেছেন তিনি। সকালে শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি জেডিসি পরীক্ষা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন। যারা এগুলোর সাথে সম্পৃক্ত কোনো না কোনোভাবে হতে পারে বা হয়েছে তাদের সকলের তালিকা তারা করে ফেলছেন, কেউ ছাড়া পাবেন না। এর সাথে যারা কোচিং সেন্টার জড়িত তারা নজরদারির মধ্যে আছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকের মধ্যে কিংবা এই ধরনের প্রফেশনাল প্রশ্ন ফাঁসকারী অথবা উদ্দেশ্যমূলক ফাঁসকারী সকলের এটা নজরদারির মধ্যে চলে আসছে। প্রশ্ন কিংবা প্রশ্ন মতো বা অনুরূপ কোনো বিষয়ে যদি তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য বা ঠকানোর জন্য করেন তাহলে তারা কঠোর শাস্তির মোকাবেলা করতে হবে। খুলনার শিবসা, পশুর ও চুনকুড়ি নদী থেকে গত 1 মাস ধরে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। এ কারণে নদীর দুপারের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন। প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় বেপরোয়াভাবেই চলছে কর্মকাণ্ড। এলাকাবাসীর অভিযোগ, তাদের সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে জানালেও এ বিষয়ে কোনো সমাধান হয়নি। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কুচি। খুলনার দাকপ ও বটিয়াঘাটা উপজেলা সীমান্তে শিবসা, পশুর ও চুনকুড়ি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে জানা গেছে, রামপাল ও মোংলায় গড়ে ওঠা বিদ্যুৎ ও গ্যাস প্ল্যান্টের জায়গা ভরাটের জন্য প্রতিদিন গড়ে 25টি ড্রেজারের মাধ্যমে 25 লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। এসব শিল্প প্রতিষ্ঠানের জন্য ঘষিয়াখালী চ্যানেল খননের বালু নেওয়ার অনুমোদন থাকলেও দূরত্ব ও খরচ কম হওয়ার কারণে এসব নদী থেকে প্রশাসনিক অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। একই স্থান থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীগুলোর দুপারে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রশাসনের নীরবতায় এলাকাবাসী প্রতিবাদ করলেও থেমে নেই এই কার্যক্রম। টিওনো সাহেব তাদের ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাদের 50,000 টাকা জরিমানা করেছে। 2 ঘন্টা পরে আবার এসে ডেরেজারে বালি কাটতেছে। রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, সাইডে একটা সাইক্লোন আছে তাও ভেঙে যাওয়ার পথে। তাছাড়া আমাদের রাস্তার সাইডে যে সমস্ত বাড়িঘর আছে এগুলো সব মানে হুমকির সম্মুখীন হয়ে গেছি আমরা। এখন বন্যা নিয়ন্ত্রণের একটা বাদ হয়েছে, এখন যদি সব ভেঙে যায় আমাদের পরে ঘর বাড়ি বাঁধার জায়গা নেই। এই মুহূর্তে যদি এই সরকার এই বালি কাটা বন্ধ না করে তাহলে আমাদের এই গ্রাম সাজানো গ্রাম থাকবে না। দায়িত্বশীল কাউকে না পাওয়া গেলেও কর্মরত শ্রমিকরা জানান, মালিকপক্ষ অনুমতি নিয়েই বালু উত্তোলন করছে। তারা যে বলে অনুমতি নাই, অনুমতি তো আছে ঠিকই, কিন্তু দেখো হয়েছে আমরা মাল কাটতে আছি। অনুমতি এরা ম্যানেজার বলছে আছে, তাই জন্য কাটতে আছি। আর অনুমতি থাকলে তারা আমরা কাটতে পারতাম না। অনুমতি মাঝখানে পাই নাই, ঠিক আছে। এখন আবার কোনো সমস্যা করতে আছে না প্রশাসনে, এখন আমরা কাটতেছি। অনেক মানুষের লড়াই, পুলিশে দাবড়ায়, তারপর আমাকে চাকরি করার আগে আবার দৌড়ে যাইতে হয়, আবার পরে সাইড ঠিক হয় ওই সময় আবার আমগো নামায়। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ড্রেজিং বন্ধে একাধিকবার অভিযান চালানো হয়েছে, অচিরেই এ কাজ বন্ধের পদক্ষেপ নেওয়া হবে। অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিলেই তারা পালিয়ে যায়, আবার আমরা যখন চলে আসি তারা আবার অভিযান ওখানে বালি কাটা শুরু করে। এই জন্য আমরা ডিসি স্যারের সাথে আলোচনা করে আমরা অচিরেই সাংঘাতিকভাবে পদক্ষেপ নিব। এলাকাবাসীর দাবি, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে দাকপ ও বটিয়াঘাটা উপজেলার অন্তত 4টি গ্রাম এখন ভাঙনের হুমকিতে পড়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।
টানা 1 বছর পরীক্ষামূলকভাবে চলাচলের পর মংলা ঘষিয়াখালী চ্যানেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে চ্যানেলটি উদ্বোধন করা হবে। দীর্ঘদিন নাব্য সংকটের পর 2009 সালে পুরোপুরিভাবে এই চ্যানেলটি বন্ধ হয়ে যায়। এরপর সুন্দরবনের ভেতর দিয়ে পণ্যবাহী নৌযান চলাচল শুরু করেছিল। 2014 সালের 1 জুলাই বিআরডব্লিউটিএ 31 কিলোমিটার চ্যানেলের খনন কাজ শুরু করে। প্রায় 1 বছর খননের পর 2015 সালের 3 অক্টোবর থেকে মংলা ঘষিয়াখালী চ্যানেল দিয়ে 8 থেকে 12 ফুট গভীরতার নৌযান চলাচল শুরু করে। বর্তমানে এই চ্যানেল দিয়ে 14 ফুট গভীরতার নৌযানও চলাচল করছে। গত 1 বছর এই চ্যানেল দিয়ে প্রায় 35,000 ছোট বড় নৌযান চলাচল করেছে বলে জানিয়েছে বিআরডব্লিউটিএ। চ্যানেলটি পুনরায় চালু হওয়ায় খুশি স্থানীয়রা। বাগেরহাট পুলিশকে টার্গেট করে বড় ধরনের নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন 90 জেএমবির 4 সদস্য। বিকেলে খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য জানান। খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনী 2016 বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা। দুপুরে জেলার পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ করার দাবি জানান। অন্যথায় আগামী 29 অক্টোবর থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তারা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। যারা দেশের অকল্যাণ চায় তারা যেন ক্ষমতায় বসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। জনগণের জন্য কাজ করতে হবে, ছাত্রলীগ নেতাদের নির্দেশ। সাম্প্রতিক সময়ের ধর্ষণ ও হত্যার ঘটনার মামলাগুলোর বিচার দ্রুত শেষ করতে নির্দেশনা দেয়া হচ্ছে প্রসিকিউশনকে, জানালেন আইনমন্ত্রী। তাফিলা হত্যাকাণ্ড বিষয়ে আইন সংস্থাগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য অনভিপ্রেত, বলছেন আইন বিশেষজ্ঞরা। পুলিশ আবারও বলল তাদের তদন্তই সঠিক। জেএসসি জেডিসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে নজরদারিতে কোচিং সেন্টারগুলো। শুধু প্রশ্ন ফাঁস নয়, বিভ্রান্তি ছড়ালেও ব্যবস্থা নেওয়া হবে। এবং দেশে প্রয়োজনের তুলনায় সরকারি হাসপাতালের সংখ্যা কম, আছে ভোগান্তির নানা অভিযোগও। চিকিৎসকদের সহানুভূতির অভাবই কারণ, বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।